তাজপুর থেকে বেরিয়ে পড়ি গোপালের সঙ্গে। গোপাল আমাদেরকে বালাসাই থেকে এই তাজপুরের তটরেখা রিসোর্টে নিয়ে এসেছিল। ওই আমাদের পৌঁছে দেবে আজকে দীঘায়। দক্ষিণা 500 টাকা। দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ রোড দিয়ে এগিয়ে চলে আমরা, বাঁদিকে সমুদ্র। এই জলদা চাঁদপুর পেরিয়ে আমরা শঙ্করপুরে এসে পৌঁছই, তখন দেখতে পাই বেশ কয়েকটা রিসোর্ট। তারপর শঙ্করপুর ছেড়ে এই যে ব্রিজটা সামনে আসছে, এটাকে বলে নায়াকালী ব্রিজ। এই ব্রিজটা আমরা অতিক্রম করি, যখন নেমে যাই তখন বাঁদিকে একটা খাড়ি অঞ্চল, সেখানে বেশ কিছু ট্রলার দাঁড়িয়ে আছে। বুঝতে পারি এই ট্রলারগুলো মাছ ধরে ফিরে এসছে বা আবার কাল সকালে যাবে, এইরকম আর কি। দীঘা কাছে এগিয়ে আসছে আমার। গোপাল আমাদের হোটেলের সামনে নামিয়ে চলে যায়। আমরা হোটেলে না ঢুকে এই দীঘার যে অংশটা সাজানো হয়েছে সমুদ্রের পার, সেখানে এসে দাঁড়াই এবং এখান থেকে দেখতে পাই আমাদের হোটেল। এই যে দেখুন আমাদের হোটেল, নীল সাদা রঙের বাড়ি। এই সৈকতবাস হোটেলটি কিন্তু বিধান রায়ের আমলে তৈরি। মাঝখানে বেশ কিছুদিন এর কোনো অস্তিত্ব ছিল না, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 7-8 বছর ধরে আবার এর একটু একটু করে জন্ম হচ্ছে। আসুন তাহলে এবার হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে ঘর, দেখুন সোফা আছে, খাট, আলমারি, বেডসাইড টেবিল, টিভি, এসি সব নতুন। শুধু রেয়ালের রঙগুলো ধূসর, কিছু কিছু জায়গায় একটু উঠে গেছে। টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং এখানের প্রত্যেকটি লোকের, মানে ম্যানেজার থেকে সুইপার, ব্যবহার অসম্ভব ভালো, সব সময় হাসিমুখ। আর এই দেখুন বারান্দার দরজাটা খুললে এই সামনে দীঘার সমুদ্র, এবং এই পুরো দীঘার সমুদ্রটা জুড়ে এই পার্ক করে দেওয়া হয়েছে। ঘর থেকে বসেও সমুদ্র দেখা যায়। এই অঞ্চলে আর একটিও হোটেল পাবেন না যার প্রত্যেকটি রুম থেকে সমুদ্র দেখা যাবে। এবার আমরা দুজনে একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসি এবং হাঁটতে থাকি। সত্যি সত্যি আমি অনেক দিন বাদে দীঘায় এলাম, প্রায় 17-18 বছর বাদে। এতটা যে পরিবর্তন হয়ে গেছে তা সত্যিই আমি জানতাম না। বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। এই দেয়ালগুলোতে সব সহজ পাতের নানান রকম ছবি লেখা রয়েছে। এবং আরেকটা আশ্চর্য জিনিস, এই পুরো অঞ্চলটা যেখানে মাটি আছে সেই জায়গাগুলোতে আমি দেখলাম আকন্দ ফুলের গাছ লাগিয়েছে। আকন্দ ফুলের গাছ দিয়ে যে একটা জায়গায় সৌন্দর্যায়ন করা যায়, সত্যি আমার জানা ছিল না। হতে পারে, এমন হতে পারে যে এটা সমুদ্রের পাড়, নোনা হওয়ার জন্য আকন্দ ফুলের গাছ খুব হার্ডি, তাই লাগানো হয়েছে। কিন্তু সেই গাছগুলোও কিন্তু একদম চমৎকারভাবে মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা জিনিস মেনটেন করা হচ্ছে চমৎকারভাবে, ধুয়ে মুছে পরিষ্কার করে। সারাক্ষণ আমি দেখেছি লোকে কাজ করছে। এই দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কাজ করেছে চমৎকার। এই আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছি, অনেক বসার জায়গা করে দিয়েছে। এই তখন 12টা 12:30 হবে, আস্তে আস্তে লোক জড়ো হতে শুরু করেছে সমুদ্রের পাড়ে। আর সারাক্ষণ তো ফেরিওয়ালার ডাক। আমরা একটু হাঁটতে হাঁটতে এই সামনেই একটা কাজুর দোকানে এলাম। এইখানে কিছু টুকটাক গিফট দেওয়ার জন্য কিছু কাজু কেনা হলো। তারপরে আবার হাঁটছি, এটা ওটা সেটা দেখছি। এই করতে করতে খিদেও পেয়ে গেল, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। এই বলাকা রেস্টুরেন্টের আশেপাশেই আমরা একটা হোটেল, নীলাচল সম্ভবত, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, সেখানে খেলাম। চমৎকার খাওয়া দাওয়া। মাটন নিয়েছিলাম আর শাশ্বতী বোধহয় একটা ভেটকি মাছের প্রিপারেশন নিয়েছিল। মাটন খাওয়ার পরে খেয়ে দিয়ে ফিরে এসে একটা বাঙালির ভাত ঘুমের চেষ্টা। এই শুয়ে শুয়ে দেখছি সমুদ্র, শুধু ঢেউ আর শুধু ঢেউ, পরপর ঢেউ। এসব ঢেউয়ের নিচে বোধহয় কোথাও একটা স্থায়ী স্রোত থাকে। সমুদ্র বড্ড মন খারাপ, শুষে নিতে পারে। এসবই আবোল তাবোল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। তারপরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়ি। এবার আমাদের লক্ষ্য জগন্নাথ দেবের মন্দির, যা এখনো উদ্বোধন হয়নি, অচিরেই হবে। এই এসে পৌঁছলাম। আমি যেখান থেকে হাঁটছি, এই দিকে একটা পার্ক তৈরি হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে নন্দন। ভবিষ্যতে সেটি নন্দনকানন হবে। আর উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জগন্নাথ দেব মন্দিরের তোরণ।
একেবারে পুরীর মতোই তৈরি হয়েছে, অবিকল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু ওই কারণ নকল করলে সেটা নকলই হয়। তার কারণ হচ্ছে জগন্নাথ ধামের ইতিহাসটা তো আর দীঘায় নিয়ে আসা যাবে না, যতই চেষ্টা করে নতুন ইতিহাস লেখার চেষ্টা হোক না কেন। পুরীর কৌলিন্যই থাকে। বড়জোর আপনি বিজ্ঞাপনে লিখতে পারেন দীঘায় এক টুকরো উড়িষ্যা, এর বেশি কিছু নয়। যাই হোক, তবে এই এপ্রিলে এর উদ্বোধন, তখন সাজো সাজো রব। বোধহয় উদ্বোধনের আগে পরে 7-10 দিন পুরো বন্ধ থাকবে। জগন্নাথ মন্দির দেখে আমরা ফিরে এসে বলাকা হোটেলের ঠিক উল্টো দিকে বসে একটা চা খেলাম। এই যে প্রীতি কেবিন, এই প্রীতি কেবিন কিন্তু এই দীঘা অঞ্চলের একটা সেরা চায়ের দোকান, অবশ্যই ট্রাই করবেন। এইখান থেকে একটু চা খেয়ে আবার হাঁটতে হাঁটতে যাই। এইবার বিকেলের প্রস্তুতি নিচ্ছে দীঘার ভেরি ড্রাইভ। ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায়, সেসব গাড়ি আসছে। তখন ধীরে ধীরে সূর্য ঢলতে শুরু করেছে, আরো লোকজন এসে জড়ো হচ্ছে, বিক্রি নিয়ে যাচ্ছে। আমরা একটু হাঁটতে হাঁটতে এসে বসি ল্যাদ খাওয়ার ভঙ্গিমায়। এই একটা মেয়ে এসে শাশ্বতীর কাছে একটা ক্লিপ বিক্রি করছে। আর শুধু বিক্রি করে ক্ষান্ত হয়নি, কীভাবে চুলটা বাঁধবে, ক্লিপটা কীভাবে দেবে, তার একেবারে সুপরামর্শ দিচ্ছে। ফুল ট্রেন্ড। এবং এরা সব কন্যাশ্রী, সবুজ সাথী সব পেয়েছে, কিন্তু তারপরেও এই কাজগুলো করছে। ভালো, এইদিকে যদি করে ভালো, কিন্তু কতদিন পড়াশোনা করবে জানি না। অবশ্য হয়তো মাঝপথেই ছেড়ে দেবে। মেয়েটা চলে গেল, আমরা বসে গল্প করছি। এবার আমি গল্প করছি, শাশ্বতী একটু উঠে গেছে, হট করে দেখি আরেকজন পাশে এসে বসলো। এ ছেলে কিন্তু বড় হলে দারুণ সেলসম্যান হয়, কথায় গল্পে মুজিয়ে আমাকে একটা কানের দুল বিক্রি করে দিল। এবং এই যে বিক্রি করছে, ওর কোনো হেলদোল নেই, আমিই বলছি, আমিই কিনছি, ও চানাচুর খাচ্ছে, হাসছে, এরকম। তারপর চলে গেল। আরও একটু সূর্য নামছে, একটু অন্ধকার, লোক আরও বেশি হচ্ছে। যে যতই বলুক, একটা কথা বলবো, যে বেশ কিছুদিন ফাঁকায় থাকার পরে না, ওই একটু লোকের গায়ে গা লাগিয়ে এগরোল খেতে ভালো লাগে। এই দেখুন, এখানে আমার লেখা আছে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। এগুলো চোখে পড়লে দারুণ আনন্দ হয়। এই সব কিছু নিয়েই তো ভ্রমণ। এগুলো বাচ্চারা খুব চড়ে, এখানে সাজানো আছে। এইবার হচ্ছে আস্তে আস্তে ওইখানে মার্কেটগুলো সেজে উঠছে, দোকানগুলো খুঁড়ছে। এই জায়গাগুলো সবাই জানে। ওই আমরাও যে সব কিছু জায়গায় কিনছি তা নয়, উইন্ডো শপিংয়ের মতোই একটু ঘুরে বেড়াচ্ছি, দেখছি, ছবি তুলছি। এই হলো এবার আসল জায়গা। আসুন, এইটা হচ্ছে ক্যালকাটা ফিশ ফ্রাই। এইখানে আসলে দীঘায় এখান থেকে মাছ ভাজা খাবেনই খাবেন, অন্য কোনো জায়গার থেকে না খেলেও এখান থেকে খাবেন, কারণ এটা একেবারে সরকার স্বীকৃত। বিভিন্ন আবন্দি মাছ থেকে, চিংড়ি মাছ থেকে শুরু করে পাবদা, ভেটকি, পমফ্রেট, অক্টোপাস, কাঁকড়া, সমস্ত কিছু পাবেন, সমস্ত কিছু। লোটে আমরা যাই হোক একটু চিংড়ি আর পমফ্রেট নিলাম, সেগুলো একটু খাওয়া দাওয়া হলো। স্বাদ কিন্তু দারুণ, এবং মাছগুলো খুব ফ্রেশ। তারপরে ওই আবার সেই এদিক ওদিক নানা কথাবার্তা দেখতে দেখতে, এই হাওয়া বন্দুক ফাটানো, এসব দেখতে দেখতে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে কাল সকালে। আমি ভোরবেলা আমাদের হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরি। এই বাঁ দিকের রাস্তা দিয়ে হাঁটছি, যেদিকে হোটেল সি হক ইত্যাদি রয়েছে। ভোরবেলা অনেকে জগিং করছে, কেউ কেউ এসে সমুদ্রের পাড়ে বসেছে। আর তখন সূর্যোদয় হয়েছে, সূর্যের আলো কিছু কিছু জায়গায় সমুদ্রের জলের উপর পড়েছে, কীরকম কালারটা দেখুন। আর এই হাঁটতে হাঁটতেই শুনতে পাচ্ছি স্পিকার থেকে ভেসে আসছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, শেষ না হতে হতেই নচিকেতার সমস্বরে চোর চোর চোর। তারপরেই মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা। হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল প্রচণ্ড গরমে মে মাসে কাকুরগাছি সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যালে বাজছে হঠাৎ আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। গানের ব্যবহার না
বড্ড খুঁতখুঁতে হওয়া দরকার। এই যত্রতত্র যেমন তেমন ভাবে যে কোনো সময় যে কোনো গান বাজিয়ে দেওয়া, কোথাও শিল্পী ও শিল্পকে অবমাননা করা হয়। যাই হোক, আমি হেঁটে এই সিহকের সামনে এলাম, সেখান থেকে একটা টোটো ভাড়া করলাম 100 টাকার বিনিময়। আমার উদ্দেশ্য দীঘা মোহনার কাছে যাব, যেখানে একটা মাছের বাজার আছে। এই আস্তে আস্তে এসে পৌঁছলাম দীঘার মাছের বাজারে। দেখুন এখানে সব এই ট্রাকগুলো দাঁড় করানো আছে। এরা আর কি এখান থেকে দরদাম করে মাছ নিয়ে এবার বিভিন্ন জায়গায় চলে যাবে আর কি। এই আমি আস্তে আস্তে এসে পৌঁছচ্ছি মোহনার কাছে। এই যে সব ইলিশ মাছ উঠেছে, চিংড়ি মাছ, এবং প্রত্যেকটা কিন্তু আমি বলবো আপনাকে আমাদের কলকাতা বাজারের থেকে কিলোতে 200 থেকে 300 টাকা কম। আর এখানে শুটকি মাছ, নানান রকম শুটকি, সে কোনো ইয়ত্তা নেই, সব রকম শুটকি মাছ এখানে পাওয়া যাবে। আর জ্যান্ত মাছ তো রয়েইছে। এগুলোই দেখলাম। হ্যাঁ, একটু গন্ধ লাগবে সেটা ঠিক কথা, কিন্তু এটা দেখাও একটা অভিজ্ঞতা। এরা কিন্তু খুব ভালো করে প্যাকিং করে দেয়, নিয়ে আসতে পারেন, কিন্তু নিজের গাড়ি থাকলে সুবিধা হয়। পাবলিক ভেহিকলসে করে নিয়ে আসতে গেলে একটু অস্বস্তি হয়, কারণ গন্ধ বেরোলে অন্য 4-5 জন লোক আপত্তি জানাতে পারে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এই মোহনার দিকটাতে আসছি। সেই ভোরে দেখুন কত লোক চলে এসছে, আর এই মোহনার পাশের বীজটাও ভরে গেছে লোকের। যখন সেখানে কেউ ঘোড়া চলছে, কেউ ছবি তুলছে, এইরকম পরপর চলছে। এবার কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আবার ফিরতে শুরু করি। এই ফিরতে ফিরতে এসে একটু আমার টোটোকে দাঁড় করাই গঙ্গাধরপুরের কাছে। এই গঙ্গাধরপুর জায়গাটা কিন্তু ওর দিঘা থেকে একটু আগে। এটা কিন্তু একটা চমৎকার জায়গা। দেখেছেন সূর্যের আলো পড়ে কি মায়াবী লাগছে জায়গাটা, অপূর্ব, একেবারে সোনার গলা জল। আস্তে আস্তে আবার যেই জায়গাটা সূর্যের আলো পড়েছে সেই জায়গাটা এরকম, আবার অন্য দিকটা দেখুন অন্যরকম। আর এই দেখুন এখানে একটা নৌকো নোঙর করা আছে, সে মনের খুশিতে ঢেউয়ের তালে তালে নেচে যাচ্ছে। একটা চমৎকার ফ্রেম। তারপরে আমি একটুক্ষণ দাঁড়ালাম। আর এই দেখুন এই বাচ্চাটাকে একটা ছবি তোলার জন্য চোখে সানগ্লাস পরানো হচ্ছে, আর সে বারবার ফেলে দিচ্ছে। আবার হাঁটতে হাঁটতে এগোচ্ছি, দেখছি একটা বাচ্চা আপন মনে একটা বালি দিয়ে দুর্গ বানাচ্ছে, আর এই দেখুন ঢেউটা এসে দুর্গটা ভেঙে দিল, লাফ মেরে উঠে পড়লো। সত্যি এরকম দৃশ্যগুলো প্রত্যেকেরই জীবনে আছে। এই বসে বসে দেখছি এই যে ভদ্রলোক যাচ্ছে খেজুরের রস নিয়ে। আমি ডাকলাম, কিন্তু সামনে হাঁড়িটা খোলার পরে গন্ধটা বেশ ভালো মালুম হলো না, তাই বললাম যে না, খাবো না। আরো কিছুক্ষণ একটু বসে থাকি, সূর্য উঠছে মাথার উপর, কিন্তু গরম লাগছে না, এটাই যে বাচ্চা। এইভাবেই সময়টা কেটে যায়। তারপর আমাদের লাঞ্চ এবং ফেরার পথের বাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জোড়াজুড়ি নেই কিন্তু।